কেপপ কালচার, কোরিয়ান ড্রামা, কোরিয়ান খাবার কিংবা কোরিয়ান মুভি সবকিছুতেই কেবল দক্ষিণ কোরিয়ারই আধিপত্য। কিন্তু কোথাও কি কখনো উত্তর কোরিয়ার নামগন্ধ পেয়েছেন? পাননি, কারণ রহস্যে ঘেরা সেই দেশটির সকল সংস্কৃতিকে আপনার চোখ থেকে আড়াল করা হয়েছে। তাই পৃথিবীর মাঝে থেকেও যেন পৃথিবীর বাইরের কোনো এক রহস্যপুরের নাম উত্তর কোরিয়া। সারা বিশ্বে গণতন্ত্রের জয় জয়কার চললেও উত্তর কোরিয়ায় চলছে একদলীয় শাসন ব্যবস্থা, যার কেন্দ্রে আছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার পরিবার। বংশ পরম্পরায় কিম পরিবারের হাতে থেকেই যায় উত্তর কোরিয়ার ক্ষমতার চাবি, আর এই পরিবারের হাত ধরেই রহস্যময় দেশে পরিণত হয়েছে উত্তর কোরিয়া। আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি উত্তর কোরিয়ায় সেই সকল অজানা কালচারগুলোকে, সেই সঙ্গে জানার চেষ্টা করেছি তাদের এমন রহস্যময়তার কারণ। উত্তর কোরিয়ার নাম বদলে যদি রহস্যভূমি রাখা হয় তবে মোটেও ভুল কিছু হবে না। বাইরের বিশ্ব থেকে দেশটি নিজেদের এতটা গোপন রাখতে চায় যা ধারণারও বাইরে। উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। কোরিয়ান উপদ্বীপের উত্তরে অবস্থিত দেশটির দক্ষিণে রয়েছে তাদের চিরশত্রু দক্ষিণ কোরিয়া, আর উত্তরে রয়েছে বন্ধু দেশ চীন এবং রাশিয়া। বাইরের দেশের পর্যটকদের জন্য উত্তর কোরিয়ায় ভ্রমণ করার তেমন কোনো সুযোগ নেই। গুটি যে কয়েকজনকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয় তাদের উপরও রাখা হয় কঠোর নজরদারি। এক বা একাধিক সরকারি গাইড সবসময় তাদের সঙ্গে সঙ্গে ঘোরাফেরা করে। দেশটির সীমান্তে এতটাই কড়াকড়ি আরোপ করা হয়েছে যে সাধারণ একটি মাছও যদি সীমান্তের এপার থেকে ওপারে যায় সেই তথ্যও কর্তৃপক্ষের কাছে চলে যায়। মাথা নষ্ট। বাইরের দেশের মানুষ যেমন উত্তর কোরিয়া সম্পর্কে কিছুই জানতে পারে না, ঠিক তেমনি উত্তর কোরিয়ানদেরকেও উন্নত বিশ্ব সম্পর্কে কিছুই জানতে দেওয়া হয় না। উত্তর কোরিয়ায় ইন্টারনেট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। এমনকি মোবাইল ফোন কল করার কার্যক্রম অত্যন্ত সীমিত। দেশের বাইরের কারো সঙ্গে ফোন কলে করার কোনো অনুমতি নেই। দেশটিতে যে সকল সংবাদপত্র, টেলিভিশন এবং ভিডিও আছে সেগুলো সরকার নিয়ন্ত্রণ করে। টেলিভিশনগুলো সারাদিন শুধু সরকারের সুনাম এবং দেশীয় অনুষ্ঠানই প্রচার করে। বলা চলে আগের দিনে বিটিভি যে ধরনের টেলিকাস্ট করত সেই ধরনের টেলিকাস্টই উত্তর কোরিয়ার টিভি চ্যানেল, পত্রিকাগুলো করে থাকে। এর পাশাপাশি দেশটির প্রতিটি নাগরিককে সরকারের প্রতি অনুগত হয়ে থাকতে হয়। কেউ যদি সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করে তবে স্বয়ং নিজ প্রতিবেশী সেই কথা প্রশাসনের কানে তুলে দেয়। ফলাফল তাকে ভোগ করতে হয় ভয়াবহ শাস্তি। এমনই একটি অদ্ভুত শাস্তির ধরন হচ্ছে 3 জেনারেশন পানিশমেন্ট, অর্থাৎ কেউ কোনো অপরাধ করলে ওই অপরাধের শাস্তি অপরাধী, তার ছেলে, এমনকি তার নাতিকেও পেতে হয়। এইটা কি কোনো কথা? সাধারণত কেউ যদি সরকারের বিরোধিতা করে, জেলখানা থেকে পালানোর চেষ্টা করে বা রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত হয় তবে সেক্ষেত্রে অদ্ভুত এই শাস্তিটি দেওয়া হয় তাকে। এমনই হাজার হাজার অদ্ভুত অনিয়মকে নিয়ম বানিয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে আসছে কিম জং উন ও তার পরিবার। কেন বিশ্ব থেকে এতটা বিচ্ছিন্ন হয়ে গেল উত্তর কোরিয়া? এই প্রশ্নের উত্তর জানতে হলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 100 বছর আগে। 1910 সাল থেকে জাপানের আন্ডারে ছিল পুরো কোরিয়ান অঞ্চল। 1945 সালের বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়া জাপানের শাসন থেকে মুক্ত হয়। তবে দেশটি তখন স্বাধীনতা লাভের পরিবর্তে হয়ে যায় বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর হটকে। কোরিয়াকে নিয়ে কারাকারি শুরু হয় তৎকালীন সময়ের দুই বড় জায়ান্ট সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ফলে 1945 সালের আগস্টে কোরিয়াকে সাময়িকভাবে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ যায় সোভিয়েত ইউনিয়নের হাতে, আর দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্র। তখন থেকেই দুই অঞ্চল ভিন্ন আদর্শের সরকার গঠিত হয়। উত্তর কোরিয়ায় আসে কিম ইল সাং এর নেতৃত্বাধীন সরকার, আর দক্ষিণ কোরিয়ায় আসে আমেরিকা সমর্থিত সরকার। সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখন হঠাৎ আসে ছন্দপতন। 1950 সালে আউট অফ নাওহিয়ার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ চালায়, যার মাধ্যমে শুরু হয় বহুল আলোচিত কোরিয়া যুদ্ধ। বাহ্যিকভাবে যুদ্ধটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হলেও এর পেছনের মাস্টারমাইন্ড ছিল সোভিয়েত ইউনিয়ন, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো। দীর্ঘ 3 বছর এই যুদ্ধ চলার পর দুদেশের মাঝে যুদ্ধবিরোধী চুক্তি হলেও কোনো শান্তি চুক্তি হয়, যার ফলে দুই কোরিয়া আজও বিরোধের সম্পর্ক রয়ে গেছে। আর বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্নই হয়ে যেতে শুরু করে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে মানুষের মাঝে এক ধরনের জল্পনা কল্পনা কাজ করে। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সামরিক সক্ষমতার দিক থেকে উত্তর কোরিয়ার অবস্থান 36তম। মজার বিষয় হচ্ছে এই তালিকায় উত্তর কোরিয়ার ঠিক পরেই অর্থাৎ 37 নম্বরে আছে বাংলাদেশের নাম। সাউথ আফ্রিকা, গ্রিস, থাইল্যান্ডের মতো দেশগুলো উত্তর কোরিয়ার উপরে অবস্থান করছে। তাহলে উত্তর কোরিয়ার মিলিটারি পাওয়ার নিয়ে মানুষের মাঝে কি কোনো মিথ ছড়িয়ে আছে? বিষয়টা অনেকটা তেমনই। এর পাশাপাশি উত্তর কোরিয়ার নিজেদের লুকিয়ে রাখার প্রবণতা এবং মিলিটারির পাওয়ার বাড়ানোর প্রতি তাদের ডেডিকেশনই এখানে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। উত্তর কোরিয়ার মোট বার্ষিক বাজেটের প্রায় 20 থেকে 25% বরাদ্দ করা হয় সামরিক খাতে। দেশটির মানুষ খেতে পাক বা না পাক অস্ত্র কেনার দিক থেকে যেন কোনো রকম কমতি না হয় সেদিকে বেশি নজর দেয় কিমের প্রশাসন। এছাড়া উত্তর কোরিয়ার প্রায় 25% মানুষ কাজ করে সামরিক ক্ষেত্রে। উত্তর কোরিয়ার কোরিয়ান পিপলস আর্মি KPA হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনী। দেশটির সক্রিয় সেনা সদস্য প্রায় 12 লক্ষের কাছাকাছি। পাশাপাশি তাদের ভান্ডারে রিজার্ভ সৈন্য সংখ্যাটাও প্রায় 60 লক্ষের মতো। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সঙ্গে সঙ্গে পারমাণবিক অস্ত্র দেখাশোনার জন্য আছে আলাদা বাহিনী। এছাড়াও গেরিলা মিশন ও বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ বাহিনী রয়েছে পিয়ংইয়ং এর। অস্ত্র বানাতেও কিন্তু বেশ পারদর্শী উত্তর কোরিয়া। এমনকি এসব অস্ত্র অবৈধভাবে রপ্তানিও করে তারা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু দেশে অস্ত্র রপ্তানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দেশটির বিভিন্ন স্থানে বিশেষ বাংকার ও ভূগর্ভস্থ টানেল তৈরি করে রাখা হয়েছে। যুদ্ধের সময় শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবেই নাকি এগুলো তৈরি করেছে তারা। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি সাইবার জগতেও বেশ ভালো অবস্থানে আছে উত্তর কোরিয়া। বিশ্বের অন্যতম শক্তিশালী হ্যাকার গ্রুপ লেজার্স উত্তর কোরিয়ার সাইবার শক্তির অন্যতম অংশ। এই গ্রুপটি 2016 সালে বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা চালিয়ে $1 বিলিয়ন চুরি করার চেষ্টা করে। এর পরের বছর এই হ্যাকার দল ওয়ানক্রাই নামক একটি র্যানসামওয়্যার হামলা চালায়, যা 150টি দেশের 2,30,000 এর বেশি ডিভাইসকে ক্ষতিগ্রস্ত করে। জাতিসংঘের সদস্যভুক্ত দেশ হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়ায় গণতন্ত্রের বদলে একনায়কতন্ত্র প্রথা বিদ্যমান আছে, কিন্তু এই বিষয়টি নিয়ে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোকে তেমন কথা বলতে দেখা যায় না, কিংবা দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেউ কেন কোনো পদক্ষেপ নেয় না। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, উত্তর কোরিয়া সামরিক দিক থেকে অত্যন্ত আক্রমণাত্মক। কোনো দেশ যদি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তবে তারা সেই দেশে বড় ধরনের হামলা করার আগে দ্বিতীয়বার ভাববে না। কেই বা চায় জোর করে ঝামেলা নিজের কাঁধে নিয়ে আসতে। দ্বিতীয়ত, উত্তর কোরিয়ার মানুষকে কিম জং উন সরকার অনেকটা নিজেদের ভৃত্যের মতো করে গড়ে তোলে। ফলে দেশটির জনগণের মাঝে বিদ্রোহ বা পরিবর্তনের তেমন কোনো আশাকাঙ্ক্ষা দেখতে পাওয়া যায় না। তাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও কিম সরকারের বিপরীতে কারা দাঁড়াবে সে নিয়েও প্রশ্ন থেকেই যায়। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈশ্বিক বাজারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বিষয়টি অনেকটা শাস্তির মতোই ছিল। অবাধ্য সন্তান যখন বাবা মায়ের কথা না শোনে তখন বাবা মা যেমন তাকে ভাত দেয়া বন্ধ করে দেয় বা বাসা থেকে বের করে দেয়, বিষয়টা অনেকটা সেরকমই। এত নিষেধাজ্ঞার পরেও দেশটির শাসন ব্যবস্থায় তেমন কোনো প্রভাব পড়েনি, বরং দুর্ভোগ বেড়েছে সাধারণ জনগণ। এর মাঝে সামরিক বা কূটনৈতিক হস্তক্ষেপ করা হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবার আশঙ্কা থাকে। এত কিছু বিবেচনায় গণতন্ত্র প্রতিষ্ঠার জোরাজুরি থেকে মুক্তি পেয়েছে দেশটি। উত্তর কোরিয়া কেন দক্ষিণ কোরিয়া থেকে এতটা পিছিয়ে? দুদেশের জন্ম একই সঙ্গে হলেও দক্ষিণ কোরিয়া যত না এগিয়েছে, উত্তর কোরিয়া ঠিক ততটাই পিছিয়ে আছে। বিশ্বের বাজারের দিকে চোখ রাখলে চারিদিকে শুধু দক্ষিণ কোরিয়ারই জয় জয়কার। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া। কোরিয়ান প্রোডাক্টের প্রতি মানুষের আলাদা একটা ভরসা তৈরি হয়েছে। স্যামসাং, হুন্ডাইয়ের মতো কোম্পানিগুলো তার উৎকৃষ্ট উদাহরণ। শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি সবকিছুতে উত্তর কোরিয়ার দিক থেকে ঢের এগিয়ে সাউথ কোরিয়া। কিন্তু কেন এমন হলো? এর পেছনে প্রধান অবদান মূলত কিম জং উনের পরিবারের। উত্তর কোরিয়ায় একনায়কতন্ত্র চলমান থাকায় দেশটিতে মানুষের সৃজনশীলতার কোনো মূল্য দেওয়া হয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় ব্যক্তি স্বাধীনতা এবং সৃজনশীলতা বিস্তারের সুযোগ অনেক বেশি। উত্তর কোরিয়ার অর্থনীতি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এই মডেলটি সোভিয়েত ইউনিয়নের ধাঁচে তৈরি, যা অকার্যকর প্রমাণিত হয়েছে। বিপরীতে দক্ষিণ কোরিয়া বেছে নিয়েছে মুক্তবাজার অর্থনীতিকে। দেশটি প্রযুক্তি উৎপাদন এবং আন্তর্জাতিক
আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নতি অর্জন করেছে। উত্তর কোরিয়ার অনেক প্রাকৃতিক সম্পদ থাকলেও এগুলোর ব্যবহার সঠিকভাবে হচ্ছে না, ফলে দেশটি তার সম্পদের সঠিক ব্যবহার করতে পারে না। দক্ষিণ কোরিয়া প্রাকৃতিক সম্পদে তুলনামূলকভাবে কম সমৃদ্ধ হলেও এর জনগণের মেধা ও প্রযুক্তির উৎকর্ষকে ব্যবহার করে একটি অর্থনৈতিক সমৃদ্ধিকে অর্জন করেছে। উত্তর কোরিয়া বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে, যার ফলে তাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া তাদের অর্থ সকল খাতে সমানভাবে ব্যয় করে থাকে, কিন্তু উত্তর কোরিয়া তাদের বেশিরভাগ সম্পদই ব্যয় করে নিজেদের সামরিক শক্তি উন্নত করার জন্য। তাই এই সকল কারণেই দেশটিকে বর্তমান পৃথিবী থেকে প্রায় 100 বছর পিছনে ফেলে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা আসলে কোথায়? উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের পরিবারের মানসিকতা আজ উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে 100 বছর দূরে ঠেলে দিয়েছে। দেশের শাসক হয়েও দেশের জনগণের কথা চিন্তা না করাটা কিম জংকে বিশ্বের অন্যতম ঘৃণিত ব্যক্তিতে পরিণত করেছে। আজ তাই প্রতিটি সেক্টরে উত্তর কোরিয়া এক প্রকার নাজেহাল অবস্থাতেই রয়েছে। এর মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারি, বৈশ্বিক পরিমণ্ডলে উন্নতি করতে চাইলে দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের মানুষের দুঃখগুলোকে নিয়ে দেখতে হবে। নতুবা আমি হয়তো কিছুদিন বেশ ক্ষমতার বড়ায় দেখাতে পারবো, কিন্তু আমার এই কৃতকর্মের জন্য অনন্তকাল ধরে মানুষের অভিশাপের মুখে পড়তে হবে। এই ছিল আমাদের কেস স্টাডি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন আমাদের কমিউনিটির একজন নিয়মিত সদস্য। দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে ভিন্ন কোনো আবেশে নতুন কোনো আয়োজনে।